আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার দেশ টপ নিউজে। সঙ্গে আছি আমি হুমায়রা নাওচিন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। এনসিপির পদযাত্রায় হামলা, সার্জিস ও পাটোয়ারি আহত। জ্বালানি সংকট কাটাতে মালয়েশিয়ার সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী। ইলিয়াস আলী হত্যায় জড়িত উইং কমান্ডার সাইফুর বিমান বাহিনীর হেফাজতে। রাতের ভোটের ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর। হাম উপসর্গে প্রাণ গেল ৩ শিশুর, মৃত্যু বেড়ে ৮২৮। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রায় হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এই হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছে এনসিপি। এ সময় সাংবাদিকদের কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়। আহত হয়েছেন এনসিপির অন্তত ১০ নেতাকর্মী। হবিগঞ্জ জেলা প্রতিনিধি জানান, মঙ্গলবার বিকেলে জেলা শহরের সার্কিট হাউস এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিফাত বলেন, হবিগঞ্জে জুলাই পদযাত্রায় মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলমের গাড়ি বহরে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা অতর্কিত হামলা চালান। এ সময় সাংবাদিক ও এনসিপির নেতাকর্মীরা আহত হন। তিনি বলেন, এ হামলায় সার্জিস আলম ও নাসিরউদ্দিন পাটোয়ারি আহত হয়েছেন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এনসিপির মিডিয়া টিমের মাইক্রোবাসটিকে হবিগঞ্জ জেলা সার্কিট হাউসের ভেতরে নিয়ে হামলা করা হয়েছে বলেও দাবি করেছে এনসিপি। হামলার বিষয়ে সার্জিস আলম বলেন, কারো হাত ভেঙে গেছে, কারো মাথা ফেটে গেছে, ক্যামেরা ফোন সব ওই জিকে গৌসের ছাত্রদল যুবদলের সন্ত্রাসী বাহিনী সব নিয়ে গেছে। এবং আমাদের একজন ভাইয়ের চোখে রড দিয়ে যখন গুতা মারছে, তার চোখ বের হয়ে আসার মতো অবস্থা। আরেকজনের মুখে রড দিয়ে বাড়ি মারছে। এই ভাইদেরকে এবং উনি আমার জেলা সেক্রেটারি এনসিপির, উনি একজন ভাইকে বাঁচাইতে গিয়ে রড দিয়ে উনার এই কনুই ভেঙে শেষ করে দেওয়া হয়েছে। আপনারা একটু কাছে নিয়ে আসেন। আপনারা যদি দেখেন যে এখানে উনার হাতটার কি অবস্থা হয়েছে, এই জায়গায় মানে এটা ধরার মতো কোনো অবস্থা নেই। এখানে মাথায় এই যে রড দিয়ে প্রত্যেকটা জায়গায় বাড়ি মারছে। আমরা যখন আমাদের এই আহত ৭-৮ জন ভাইকে নিয়ে সদর হাসপাতালের দিকে যাইতেছিলাম তাদের চিকিৎসার জন্য, তখন সদর হাসপাতালের সামনে ওই ২৪শে জুলাইয়ের সময় যেমন খুনি বাহিনী যেভাবে আক্রমণ করছিল হাসপাতালের গেটে, ঢাকা মেডিকেলের গেটে, ওইভাবে আমাদেরকে খুনি বাহিনী এইখানে ছাত্রদল যুবদলের সন্ত্রাসী ক্যাডাররা, জিকে গাউসের ক্যাডাররা, তারা আমাদেরকে আক্রমণ করে হাসপাতালে পর্যন্ত ঢুকতে দেয় নাই। এখন আমি যখন আমার ভাইদের নিয়ে যাচ্ছিলাম, তারা আমার হাতে পর্যন্ত রড দিয়ে বাড়ি মারছে, ইট মারা শুরু করে। এরপরে রড থেকে শুরু করে যত ধরনের তাদের লাঠি সোটা এগুলো তারা মারা শুরু করে। এবং ওইখানে আমাদের ছাত্র শক্তি, যুব শক্তির, এনসিপির অনেক ভাইকে তারা ওইখানে মানে ওই সবার সামনে ওখানে পিটায়। এবং আমরা এখানে পুলিশ দেখলাম, আমাদের সামনে থাকা তো দূরের কথা, আমাদের সাথে থাকা তো দূরের কথা, এত বড় হামলার পরে তারা পিছনে দাঁড়ায় দাঁড়ায় নাটক দেখতেছে। এই ছিল অবস্থা। এই যদি হয় বাংলাদেশের অবস্থা, তাহলে তারেক রহমানকে জবাব দিতে হবে। এটা কি তারেক রহমানের সন্ত্রাসী বাহিনী, যেই বাহিনী মানুষের উপরে এইভাবে শুধুমাত্র দ্বিমত করার কারণে, সমালোচনা করার কারণে এভাবে আক্রমণ করতেছে? সালাউদ্দিন আহমেদকে জবাব দিতে হবে। তারা কি এই জিকে গাউসদেরকে এই সন্ত্রাসী কার্যক্রমের ঠিকাদারি দিয়ে রাখছে কিনা, এর বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আসি। যদি পারে আমাদেরকে মেরে ফেলবে, এখান থেকে প্রয়োজনে আমাদের লাশ যাবে, কিন্তু এর বিচার, এর জবাব তারেক রহমানকে দিতে হবে। মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল বিকল হয়ে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার দুপুরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে ফোন আলাপে এই সহযোগিতা চান তিনি। পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তার দেশের সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে গ্যাস সংকট নিরসনে সহযোগিতার আশ্বাস দেন। মঙ্গলবার সচিবালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দু ইসলাম অমিত। প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী সোমবার আনোয়ার ইব্রাহিমকে একটি চিঠি লিখেছিলেন। মঙ্গলবার মালয়েশিয়ায় সেই চিঠি হস্তান্তর করেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহাদি আমিন। চিঠিতে বাংলাদেশের গ্যাসের চাহিদা ও সরবরাহের ব্যবধান কমাতে মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী। ফোন আলাপে আনোয়ার ইব্রাহিম তার দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও কর্মকর্তাদের সঙ্গে কথা বলে বাংলাদেশকে কিভাবে সহযোগিতা করা যায় তা দ্রুত জানাবেন বলে আশ্বাস দিয়েছেন। বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীকে গুম ও হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে উইং কমান্ডার মোহাম্মদ সাইফুর রহমানকে হেফাজতে নিয়েছে বিমান বাহিনী। রোববার দিবাগত রাতে তার বাসা থেকে বাহিনীর অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অপরাধ নিয়ন্ত্রণের দায়িত্বে নিয়োজিত বিশেষ সামরিক পুলিশ শাখা তাকে আটক করে। পরে তাকে বাহিনীর বিশেষ সেলে হেফাজতে রাখা হয়। সাইফুর রহমানের বিরুদ্ধে দেশের প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মঙ্গলবার সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এদিকে গত ২১ জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শতাধিক গুম খুনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায়
বাংলাদেশ সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইমরুল কায়েসের জবানবন্দিতে ইলিয়াস আলীর গুম ও হত্যার ঘটনায় সাইফুর রহমানের নাম উঠে আসে। সূত্র জানায়, বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীকে গুম ও হত্যার ঘটনার সময় সাইফুর রহমান স্কোয়াড্রন লিডার পদে থেকে র্যাবের গোয়েন্দা শাখায় কর্মরত ছিলেন। তিনি সাবেক সেনাপ্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদের জামাতা। সর্বশেষ তিনি বিমান সদর দপ্তরে ডিরেক্টরেট অব এয়ার ট্রেনিং ডেপুটি ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন। এদিকে 2012 সালের 17 এপ্রিল গভীর রাতে রাজধানীর বনানী এলাকা থেকে ইলিয়াস আলী ও তার গাড়ি চালককে তুলে নেওয়া হয়। এরপর থেকে তারা নিখোঁজ রয়েছেন। দীর্ঘদিন ধরে বিএনপি অভিযোগ করে আসছে, তৎকালীন সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশে তাকে গুম করা হয়। ইলিয়াস আলী টিপাইমুখ বাঁধ নির্মাণ বিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক ও সোচ্চার সমালোচক ছিলেন। 2009 সালে ভারতের প্রস্তাবটি টিপাইমুখ বাঁধের সম্ভাব্য প্রভাব নিয়ে সিলেট অঞ্চলে যে আন্দোলন গড়ে ওঠে, সেখানে তিনি সক্রিয় ভূমিকা পালন করেন। আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালনকারী 32 জন যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। সোমবার রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। অবসরে পাঠানো এসব কর্মকর্তা বর্তমানে জনপ্রশাসন মন্ত্রণালয় বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে সংযুক্ত ছিলেন। প্রজ্ঞাপনে জানানো হয়েছে, এই 32 কর্মকর্তার সরকারি চাকরিকাল 25 বছর পূর্ণ হয়েছে। তাই জনস্বার্থ বিবেচনায় সরকারি চাকরি আইন 2018 এর 45 ধারায় অর্পিত ক্ষমতা বলে তাদের চাকরি থেকে অবসর প্রদান করা হলো। দেশে গত 24 ঘন্টায় হামের উপসর্গ নিয়ে 3 শিশুর মৃত্যু হয়েছে। তবে এ সময় নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় মঙ্গলবার এ তথ্য জানানো হয়। এই হিসাব সোমবার সকাল 8টা থেকে আজ সকাল 8টা পর্যন্ত। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 828। এর মধ্যে নিশ্চিত হামে 95 জন ও হামের উপসর্গ নিয়ে 733 জন মারা গেছে। এই ছিল আমার দেশ টপ নিউজে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।